দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরি ছোঁয়া, কিন্তু মাত্র ৮ মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার। আমার কাছে সর্বোচ্চ আগে আওয়ামী লীগই ভালো ছিল, ওই সব মানুষ পেট ভরে খেতে চলতো, ঘুমাইতো, পারতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে ভালো লাগে না, এই মুহূর্তে বিদায় চলে যায়। ওই একটা এনজিও মার্কা সরকার, ওই এনজিওর হিসাবটা জানে, দেশের রাজনীতি, দেশের হিসাব কিছুই জানে না। তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটা ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের শাসন আমল, আওয়ামী লীগের শাসন ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন শান্তি চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। তাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে একসময়। জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত 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 মুয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, জালিয়াতি করার জন্য, জায়গা করে ফেলেছে। নাহিদের নামটা ওখানে রয়েছে। নাহিদের প্রথম কেলেঙ্কারিটা আমরা ধরেছিলাম ডক্টর শাহিদুর রহমানকে, সে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি, তাকে গিয়ে নিয়োগ দিয়েছে। যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি, তাকে নাহিদ না চিনে না যায় না, এমনি পরে এসে মানে এমন ভাবে ব্লেমিং করছে, ওদের ব্লেমিংটা অনেক সুন্দর। একজন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে, শুধু সেটা নাই, সরকারের অংশ করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যে সরকারটা এখন ক্ষমতায়, তারা শেখ হাসিনার লোককে, আবারও বলছি, মন্ত্রিসভায় নিচ্ছে। জুলকারনাইন সায়ের এখন বাংলাদেশের সরকার শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি লক করে দিয়েছে। আচ্ছা, শেখ হাসিনা যে লক করেছে, এই লকটাতে কি উদ্ধার হয়েছে? এই যে শেখ হাসিনা আইডি লকে শেখ হাসিনা কি কি অসুবিধায় পড়তে পারেন আপনারা জানেন। 5 আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারকে পতন করার পরপর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা বিদেশে চলে যান। অনেকেই বলছে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে তাদের আর ফেরা হবে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে। সে সকল নেতা এত টাকা কামিয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে আমৃত্যু বিদেশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে চলমান পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরি ছোঁয়া, কিন্তু মাত্র ৮ মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদন। সাবেক আওয়ামী সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র, বদলে গেছে দেশের অর্থনীতি, ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও আইএমএফ হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.54 বিলিয়ন, যা 8 মাসের ব্যবধানে বেড়ে হয়েছে $21.40 বিলিয়ন। গ্রোস রিজার্ভের পরিমাণ হিসাবে সংখ্যা বর্তমানে 27 বিলিয়নের কাছাকাছি। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় 39,000 কোটি টাকা। এখন তা নেমে 10,000 কোটি টাকা এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে 29,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো $29 বিলিয়ন কাছাকাছি। দেশের অর্থনীতি আরো মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে। এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগের চুক্তি অন্যতম। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। সফর শেষে চীন থেকে $210 কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তি ও সেবা খাতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বর্তমানে এই খাতগুলোতে একাধিক বৈদেশিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে।
মাত্র 8 মাসের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এ সময়ের মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়, বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে নতুন উদ্যমে। আমার কাছে সর্বোচ্চ আগে আওয়ামী লীগই ভালো ছিল, ওই সব মানুষ পেট ভরে খেত, চলতো, ঘুমাইতো, পারতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে ভালো লাগে না, এই মুহূর্তে বিদায় চলে যায়। ওই একটা এনজিও মার্কা সরকার, ওই এনজিওর হিসাবটা জানে, ওই দেশের রাজনীতি, দেশের হিসাব কিছুই জানে না। তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটা ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের শাসন আমল, আওয়ামী লীগের শাসন ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন সার্বিক চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। তাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। আওয়ামী লীগকে রুটি দেয়? হ্যাঁ, অবশ্যই দেবো। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ। আওয়ামী লীগ 100তে 100 আইব যদি নির্বাচন দেয়। ডক্টর ইউনূসের শাসন আমল আপনি কেমন আছেন? যে কোনো সরকার হচ্ছে খারাপ আছে। খারাপ? হ্যাঁ, কারণ হলো নিয়ন্ত্রণের বাইরে সবকিছুই। যেরকম মনে করেন ঘুষের কথা বলা যাবে না, হয়তো অন্যান্য চাইলে ধর্ষণ, রাজধানী, খুন, ছিনতাই, এসব আর কি মোটামুটি নিয়ন্ত্রণের বাইরে। তার মানে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগের শাসন আমলটা ভালো ছিল? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আওয়ামী লীগের শাসন আমল, আওয়ামী লীগের শাসন ভালো লাগছে। কি কারণে ভালো ছিল? দেশের উন্নয়ন সার্বিক চাই, গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে। কি কি উন্নয়ন করেছে শেখ হাসিনা? যেরকম মনে করেন ওই যে ঢাকা সিটিটা দেখেন আপনি, যদি উত্তর সিটিতে যান, দেখবেন কুড়িল বিশ্বরোডে গেলে মনে হয় আমি আরেক জগতে আসছি। 300 ফুটে ঢুকবেন, মনে হলো আমি দেশে নাই, বাইরে গেছি। মেট্রো রেল, তারপরে কি করে নাই, মানে এরকম কোনো কিছু দেখি না। অনেকে তো বলছে আওয়ামী লীগ মানুষের উপর জুলুম করেছে। আমি আপনাকে বলি, শাসন যেই করুক দোষ গুণ থাকবে। তবে আমার মনে হয় অন্যান্য সরকারও করছে, আওয়ামী লীগও করছে, দীর্ঘদিন শাসন করছে, তো ভুলটা বেশি হতে পারে, এরকম কিছু করতে হবে। তার মানে আপনার কাছে সমষ্টিগতভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভোটার। আগামী নির্বাচনে কি আপনি আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়ম নীতির মধ্যে থাকে, যদি ওনাকে অংশগ্রহণ করতে দেয়, তাহলে আমার ভোটটা আমি আওয়ামী লীগেই দেবো। আওয়ামী লীগকে রুটি দেয়? হ্যাঁ, অবশ্যই দেবো, অবশ্যই। যদি সে মানে নির্বাচনের প্রক্রিয়া দিয়ে নির্বাচনে থাকে। যে আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে যে প্রায় 2000 ছাত্রদেরকে হত্যা করা হলো, বিভিন্ন ছাত্রদেরকে হত্যা করলো, এই বিষয়ে আপনি? এই বিষয়ে শুধু এখন আওয়ামী লীগের হত্যা করে নাই, উভয় পক্ষে হত্যা হয়েছে। একটা হলো মারামারি, আর একটা হলো মারতে গেছে। আমি তো সরাসরি ওনাকে মারিনি, মারতে গেছি, কিন্তু ক্ষমা চাইছিলেন, কিন্তু কোটা পুরোটা দিয়ে দিয়েছে, ভুল জানাচ্ছে। কিন্তু তাহলে যদি উনি এমন জুলুম না করতো, তাহলে উনি পালাই গেল কেন? উনি পলাই গেল কেন? দেশের সার্বিক সাইড বিবেচনা করে উনি পড়েছে। সব দিক বিবেচনা করে? হ্যাঁ, সব। উনি আর একদিন দুদিন থাকে, তাহলে আরো 10,000 লোক মারা যায়, 5,000 লোক মারা যায়, এই সব সাইড চিন্তা করছে। দেখেছি উনি যেদিন পালিয়ে যায়, উনি 1 ঘন্টা আগে কিন্তু ছাত্রদের উপর দিয়ে সেনাবাহিনীকে মানে সর্বোচ্চ ওদের আমার কথাটা ওই দেখায় না, আপনার প্রশ্নটা অন্যদিকে যাচ্ছে। যে এরকম ওখানে কি ঘটছে এটা আপনিও জানেন না, আমিও জানি না, যেটা হচ্ছে আমাদের অনুমান আর পরবর্তী স্টেপের কথা। উনি হয়তো এরকম সিদ্ধান্ত নিয়ে চলে যাবে, এটাই সিদ্ধান্ত ছিল তার। যদি উনি বলতো আর যদি এরা সবাই সেই মোতাবেক কাজ করতো, তাহলে অনেক কিছুই ঘটতো, আরো 2000 নয়, আরো অনেক গুণ বাড়ে যেত। তার মানে আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূস পদত্যাগ করুক? না, আমি এরকম চাচ্ছি না। একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে পদত্যাগ করি। তারপর পদত্যাগ করুন? হ্যাঁ, তারপর পদত্যাগ করার পরে যদি আমি উদ্দেশ্য চাচ্ছেন যে আওয়ামী লীগ আসলে ভালো হবে? হ্যাঁ, আমি চাচ্ছি আওয়ামী লীগ আসলে এখানে ভালো হবে। বর্তমান ডক্টর ইউনূস একটা সুবিধা নাই, ভালো নাই। কেন? অসুবিধা আছে, এই কামাই গাড়ি নাই, অটো রিক্সা সারা দেশ চলছে, আর পাওয়ার রিক্সার উঠে না, দেশের ছিনতাই, রাজধানী, ধর্ষণ, এলি বাড়ি চলছে, চাউলের দাম বেশি, বাজার মূল্যের দাম বেশি। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে ভালো লাগে না, এই মুহূর্তে বিদায় চলে যায়। ওই একটা এনজিও মার্কা সরকার, ওই এনজিওর হিসাবটা জানে, ওই দেশের রাজনীতি, দেশের হিসাব কিছুই জানে না। দেশের কিছুই জানে, ওই 1 টাকা না গেলে 9 টাকা কেমনে পাওয়া যাবে, সেই হিসাব ডক্টর ইউনূস জানে। দেশ চালাতে তিনি ব্যর্থ, দেশে কিছু বুঝে না। আপনি কি মনে হয় আওয়ামী লীগের শাসন আমলে ভালো ছিলেন? আমার কাছে সর্বোচ্চ আগে আওয়ামী লীগই ভালো ছিল, ওই সব মানুষ পেট ভরে খেত, চলতো, ঘুমাইতো, পারতো, কামাই রোজগার বেশি করতো। এখন কিছুই নাই। আপনি আগামী নির্বাচন আগামী নির্বাচন সব দলে অংশ করে নির্বাচন হবে, সব দলে অংশ করে নির্বাচন। আমি চলে যাবো ভাই। আপনার কাছে কি কারণে মনে হচ্ছে ডক্টর ইউনূস দেশ পরিচালনা করতে? এই যে অটো রিক্সা গুলো, এই যে অটো রিক্সা সারা ঢাকা সিটি চলে, এই অটোগুলি আমাদের কামাই চলে। এই অটো রিক্সা কারণে আমরা চালাতেই পারছি না। এই অটো রিক্সা কারণে বাড়াচ্ছি 300 টাকা মেরতে পারি। এই জন্য তো মার গেছে, আমি কি আপনি মার গেছেন?
জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত 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 মোয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, জালিয়াতি করার জন্য, জায়গা করে ফেলেছে। নাহিদের নামটাও ওখানে রয়েছে। নাহিদের প্রথম কেলেঙ্কারিটা আমরা ধরেছিলাম ডক্টর শাহিদুর রহমানকে, সে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি, তাকে গিয়ে নিয়োগ দিয়েছে। যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি, তাকে নাহিদ না চিনে না যায় না, এমনি পরে এসে মানে এমন ভাবে ব্লেমিং করছে। ওদের ব্লেমিংটা অনেক সুন্দর, মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে। মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে, আসিফ মাহমুদকে কবে অব্যাহতি দেওয়া হবে, নাহিদকে কবে বিচারের আওতায় নিয়ে আসা হবে। নিয়োগ জালিয়াতি প্রকাশ পেল মোয়াজ্জেমের, আসিফ মাহমুদের। শুধু মোয়াজ্জেমকে কেন অব্যাহতি দেওয়া হলো? আমার প্রশ্ন। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে। 4 দিন আগেই সে বলেছিল দুর্নীতি প্রমাণ পেলে নিজেই পদত্যাগ করবে, তারপরে পদত্যাগ করে না, একের পর এক প্রকাশিত হচ্ছে। নতুন করে প্রকাশিত হয়েছে ডিসি নিয়োগেও এই গাজী সালাউদ্দিন তানভীর নাকি হস্তক্ষেপ করেছিল। কত সুন্দর চেহারা, সালমান এফ রহমানের ছায়া তার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। আমরা যখন এই ভুলগুলো ধরছিলাম, এই চুরিগুলো ধরছিলাম, তখন আপনারা বলছিলেন আমি কেন এই ছেলেপেলেদের বিরুদ্ধে লাগি। দুঃখজনক, উল্টো আমাদেরকেই খারাপ বানিয়ে দিয়েছেন। আমরা টিকতে পারছিলাম না এরকম একটা অবস্থা। ভাই, ক্ষমতার লোভ করলাম না, সরকারে গেলাম না, সরকারের অংশ হওয়ার চেষ্টা করলাম না, সরকারের তেলবাজি করলাম না, সামগ্রিকভাবে লাভবান হওয়া যায় যে সকল থিওরিতে ক্ষমতার চাটুকারিতা করে, তার কোনোটাই আমরা স্পর্শ করি নাই। তারপরেও কত হ্যারাসমেন্টের শিকার হয়েছি। একটা মজার ঘটনা আছে, এই সমাজটা চলছে কিভাবে জানেন? যারা সেলিব্রিটি তারা সত্যের চেয়েও শক্তিশালী, যাদেরকে অনেক মানুষ চিনে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, ওরা যদি চুরিও করে, আমরা যদি সেটা ধরায় দেই, তাহলে ওরা চোর হবে না। আসলে আমি ধরাই দিলাম কেন? আমি হলো কালপ্রিট। হ্যাঁ, এটা হলো সেলিব্রিটিদের শক্তি, যে সেলিব্রিটি যারা তারা সত্যের চেয়ে শক্তিশালী। এরা চাইলে কাউকে হ্যারাসমেন্ট করতে পারে, এরা চুরি করতে পারে, লুটপাট করতে পারে, এরা হুমকি ধামকি দিতে পারে, কারো চরিত্র হনন করতে পারে চাইলেই। যেটাকে বলছিলাম প্রায় 2 বছর আগে, পোস্ট-ট্রুথ, সত্যোত্তর, সত্যের চেয়েও শক্তিশালী। যখন 3 কোটি টাকার চেক জালিয়াতি বের হলো সচিবালয়ে, আমরা যখন প্রকাশ করলাম, তখন আমরা তো আমাদেরই একটা জাত যায়, এরকম একটা অবস্থা। 7 দিনের একটা তদন্ত কমিটি করা হলো, এখনো প্রকাশ পায়নি। প্রকাশ করবে হিম্মত কার আছে বলেন? কার হিম্মত আছে? কারণ এরা মানে কোন গোত্র করছে আমরা জানি। সচিবালয় থেকে শুরু হয়েছে, সচিবালয়, জেলা প্রশাসক অফিস, মন্ত্রণালয়, উপজেলা অফিস, ইউনিয়ন, ভাই ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলেপেলেকে চোর বানিয়ে দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে। স্কুল কলেজ ভালো লাগে না, আন্দোলন আন্দোলন আন্দোলন, মব সৃষ্টি করছে। কাউকে সরাতে হবে, তার বিরুদ্ধে একটা মব করছে, কাউকে পদত্যাগ করতে হবে, একটা মব করছে। পরে আমরা খুঁজতে থাকলাম যে একটা প্রধান শিক্ষককে এইভাবে মব করে সরাচ্ছে, ঘটনা কি আসলে? তখন আমরা খুঁজে পেলাম যে অন্য একজন শিক্ষক, সে প্রধান শিক্ষক হতে চায়, এই কিছু বাচ্চা ছেলে পেলেকে কিছু ঘুষ দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, দিয়ে লাগিয়ে দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরকম নোংরা নোংরা কাজে এই 8টা মাস সময় নষ্ট করেছে। কোনো সংস্কার হয়নি, কোনো উদ্যোগ নেয়নি, কোনো সফলতা নাই, নাথিং। আমি আজকে বলছি যে মোয়াজ্জেমকে যে কারণে এখান থেকে সরানো হলো, মোয়াজ্জেম কার ক্ষমতায়িত ছিল, তাকে কবে সরানো হবে? আমি জিজ্ঞাসা করছি। জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রকাশ পেল, কবে সরানো হবে বলেন? আমরা একটা জায়গায় কাজ করছি, দেখেন আমাদেরকে অনেকে গালি দেন। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি। এই লড়াইটা আমাদের জাস্ট এই 8 মাসের লড়াই না, অনেক দিন। লেখাপড়া বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে আসলাম, আসার পরে ব্যবসা করি, রাজনীতি করি, লোভ করিনি কখনো, ছোট্ট কর্ম করেছি। এবং এই নির্লোভ থাকতে থাকতে আপনারা আমাদেরকে চেনেন, আমরা কিভাবে চলি, আমাদের চলাফেরা কেমন, চালচলন কেমন, সবকিছু মিলে আপনারা জানেন। আমরা সেই লড়াইটা এখনো করছি। আমরা ক্ষমতার সঙ্গী না হওয়াতে, যারা ক্ষমতার সঙ্গী হয়েছে তারা সংঘবদ্ধভাবে আমাদের হ্যারাসমেন্ট, অথচ আমরা লোভ করি নাই, আমরা কিছু চাই নাই ভাই, না চাই আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, না চেয়ে হ্যারাসমেন্ট করা হয়েছে। বলা হয়েছে ক্ষমতার লোভ করছি, দালালি করছি, কত কিছু বলা হয়েছে, অথচ একটা পয়সা কোথাও থেকে বেনিফিট নিলাম না আমরা। কিন্তু আমাদেরকে দালাল বানায় দেয়, আমাদেরকে মানে কি অবস্থা। লাল কমেন্ট বাহিনী এসে কমেন্ট করছে, মৌমাছির মতো ধরছে। অথচ আজকে আমাদের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা
প্রতিক্রিয়া সত্য প্রমাণিত হচ্ছে। এনসিপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এনসিপি সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানভীর ওই সময় কি আমাদেরকে ধুয়ে দিল, নোংরা নোংরা কথা, আল্লাহ মাফ করো, এত বাজে বাজে কথা দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, চিন্তা করতে পারবেন না। অথচ আজকে সত্য প্রমাণিত হলো। হ্যাঁ, মুয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, জালিয়াতি করার জন্য, জায়ের করে ফেলেছে। নাহিদের নামটা ওখানে রয়েছে। নাহিদের প্রথম কেলেঙ্কারিটা আমরা ধরেছিলাম, ডক্টর শাহিদুর রহমানকে সে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি, তাকে গিয়ে নিয়োগ দিয়েছে, যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি, তাকে নাহিদ না চিনে না চাই না এমনি। পরে এসে মানে এমন ভাবে ব্লেমিং করছে, ওদের ব্লেমিংটা অনেক সুন্দর, মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে। ব্লেমিংটা করছে যে ডক্টর শাহিদুর রহমান আওয়ামী লীগের দোসর, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল বিরোধী দলেরই একটা পক্ষর সুপারিশে। হ্যাঁ, তো আমরা জানার পর তাকে বহিষ্কার করেছি বিরোধী দলের একটা দলের সুপারিশে। বিরোধী দল 30-40টা রয়েছে, নাম বলে না কেন? নাম এই জন্যই বলতে পারোনি তুমি, কারণ তুমি নিজেই টাকা নিয়ে ডক্টর শাহিদুর রহমানকে নিয়োগ দিয়েছিলা। এই জন্য নামটা বলার হিম্মত নাই। নামটা বললে তারা চ্যালেঞ্জ করবে, তোমার অসততা ফাঁস হয়ে যাবে। আমি তো বলছি, আজকে বড় বড় কথা বলছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো সুযোগ দিয়েছিল, তাই না? 7টা মাস সুযোগ পেয়েছে নাহিদ। হোয়াট চেঞ্জ হি মেড? হ্যাঁ, আমরা বলি না মাঝে মাঝে, অনেকে বলে, আপনার মনে হয় না আমাকে যদি 3 দিনের জন্য যদি চেয়ারম্যান করা হতো, 3 দিনের জন্য যদি প্রধান শিক্ষক করা হতো, 3 দিনের জন্য যদি মন্ত্রী করা হতো, তাহলে আমি এই কাজ করতাম। প্রত্যেকটা মানুষের একটা মানে হলো ফোকাসড ইচ্ছা আছে, যেটা সে পরিবর্তন করতে চায়। আমার বিষয় হলো যে এই যে নাহিদ দায়িত্বে ছিল, তার কোন ফোকাস ইচ্ছাটা সে বাস্তবায়ন করেছে? আসিফ দায়িত্বে ছিল, তার জীবনের কোন ফোকাস ইচ্ছাটা বাস্তবায়ন করেছে? মাহফুজ দায়িত্বে আছে, কোন ফোকাস ইচ্ছাটা সে তারা বাস্তবায়ন করেছে? বলেন। একসাথে সবাই মিলে আন্দোলন করেছি। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে, ক্ষমতার লোভ না করে আমাদের চরিত্র হরণ করা হয়েছে, মানে জাস্ট অহেতুক। আমরা আজকে যেগুলো ধরেছি এগুলো প্রমাণিত হচ্ছে কেন? জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত 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 এই যে প্রশাসক নিয়োগে প্রমাণিত, এগুলো সবাই 3 কোটি টাকার চেক প্রমাণিত, এগুলো কিন্তু তদন্ত চলছে, আল্লাহর নামে তদন্ত চলছে। আজকে আমি বলবো যে এই যে এদেরকে সমাজে কোথাও জায়গা দিবেন না, ঠিক আছে? রাজনীতি করছেন না, রাজনৈতিক কর্মী আছেন, সমাজের মানুষ যারা রাজনীতির মাঠে আছে না, এদেরকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করবেন। কাউকে অতিরিক্ত মায়া দিবেন না। ওই মায়া দিয়ে সে সবকিছু কিনে নিতে চায়, কাউকে অতিরিক্ত মায়া দিবেন না, এটা জরুরি। হ্যাঁ, রাজনীতিবিদকে যারা রাজনীতি করছে, আমরা হই এনসিপি হই, বিএনপি হই, জামাত হই, জাতীয় পার্টি হই, আওয়ামী লীগ হই, সবাইকে রাজনৈতিক বিবেচনায় ট্রিট করবেন। রাজনৈতিক বিবেচনায় ভালো করলে মাথায় তুলে রাখবেন, আর রাজনৈতিক বিবেচনায় যদি খারাপ করে 2 পা ধরে মাটির সঙ্গে আছাড় মারবেন। এছাড়া আর কোনো উপায় নাই। একজন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে, শুধু সেটা নাই, সরকারের অংশ করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে জেতা যে সরকারটা এখন ক্ষমতায়, তারা শেখ হাসিনার লোককে, আবারও বলছি, মন্ত্রিসভায় নিচ্ছে। জুলকারনাইন সায়ের যেটা গতকাল লিখেছিলেন, আমি একটু ওই জায়গা থেকে পড়ি। 1 দশকের বেশি সময় প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুরস্কার হিসাবে 2023 অক্টোবর থেকে 24 সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন। খুবই জরুরি ব্যাপার, একজন মানুষকে এক্সটেনশন দিয়েছিল শেখ হাসিনা, মানে উনি কত অনুগত ছিলেন শেখ হাসিনার, এক্সটেনশন পেয়েছেন উনি। সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ অফিস সমূহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। এছাড়াও মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারপরে এখানে বেশ কিছু ছবি তিনি যুক্ত করেছেন। উনি বিদেশে আওয়ামী লীগের প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন। এখন কেউ কেউ বলতে পারেন যে তিনি যে দায়িত্বে ছিলেন তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন। শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, জেনেভায় যখন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক শুনানি হয়েছে বাংলাদেশের, সেখানে তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সরকারকে ডিফেন্ড করবেন, এটাই স্বাভাবিক বলতে পারেন কেউ। পাল্টা কথা হচ্ছে এই কাজটা করার জন্য শেখ হাসিনা আসলে কাকে সিলেক্ট করবেন, আমরা এভাবে যদি দেখি, যেখানে যেখানে তিনি প্রবলেম ফেস করবেন, শেখ হাসিনা তার কোন ধরনের লোককে ওখানে
বসাবেন। শুধু এফিশিয়েন্ট হলে হবে না, তিনি কতটা এফিশিয়েন্ট আমি জানি না, তিনি আসলে খুঁজে বের করবেন একেবারে অনুগত আর কথ্য ভাষায় যদি বলেও ফেলি পাঁচাটা লোক, যিনি বিশ্বাসভঙ্গ করবেন না, যার ক্যাপেবিলিটি যতটুকুই থাকুক তিনি তার সর্বস্ব বা সর্বোচ্চ তো দেবেনই, পারলে তার চাইতে কিছুটা বেশি যাবেন, তিনি এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য, সরকারকে ডিফেন্ড করার জন্য। এই জায়গাগুলো তো সেই রকম মানুষকেই নিয়োগ করার কথা, এটা তো সহজ অঙ্ক বলে। আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি 5 আগস্টের পর থেকে, এবং আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা হয় নাই, এবং এই সরকার কোনো একটা কারণটা আমরা ধারণা করতে পারি, সেটি নিয়ে পরে কথা বলবো, কিন্তু বলেছিলাম যে একেবারে প্রিভিলেজড লোকজন, সচক বন্ধ করে কতগুলো প্রিভিলেজড লোক খুঁজে পাওয়া যায়, যেমন সচিবরা। শেখ হাসিনার সময় একজন সচিবও, শেষ কয়েক বছরে একজন সচিবও আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না, যিনি জাস্ট শেখ হাসিনার চরম অনুগত, এই যোগ্যতা ছাড়া তিনি সচিবের দায়িত্ব পেয়েছেন। তাহলে প্রত্যেকে আসলে শেখ হাসিনার কোলাবোরেটর ছিল। খুব শুরুতেই উচিত ছিল সচিব, শুধু সচিব না, ইভেন অতিরিক্ত সচিবদের মধ্যে স্ক্রুটিনি করা দরকার ছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার কথা হয়নি। এবং এখনো প্রশাসন চালাচ্ছে মূলত শেখ হাসিনার সচিবরা, এবং অনেকেই ইভেন মোর গুরুত্বপূর্ণ, মোর ইম্পর্টেন্ট পদে গেছেন। শোনা যায় যদি জুনিয়রদের থেকে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে অনেকেই হবে যারা এই সরকারের পেছনে থাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এখন এনসিপি আছে, তাদের অনেকের কথা শুনবেন না। রাদার আওয়ামী লীগের লোকজন যদি হয়, তারা যেহেতু একটা বড় অপরাধ করে গেছেন দীর্ঘদিন ধরে, তাই তাদেরকে রাখলে তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানো যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই উপদেষ্টা পরিষদে কেন আওয়ামী লীগের এই রকমের একটা বেনিফিশিয়ারি আনতে হলো, এই প্রশ্ন আমরা করতে পারি। আমাদের স্মরণ আছে নিশ্চয়ই, এই উপদেষ্টা পরিষদে যখন বিভিন্ন উপদেষ্টা যুক্ত হচ্ছিলেন নতুন করে, মানে একজন উপদেষ্টা ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, এটাও তার বিরাট যোগ্যতা হয়ে প্রচণ্ড শোরগোল করা হয়েছিল। একজন উপদেষ্টার শেখ হাসিনার সময়ে চুপ থাকা, তার স্ত্রীর মুজিবের সিনেমায় অভিনয় করা, তার বায়োপিকে, এগুলো বড় বড় অযোগ্যতা হিসাবে আমাদের সামনে এসেছিল। এবং আমি বিশেষ করে পরে যেটার কথা বললাম, এটা তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে এগুলো কগনিজেন্সে আসতে পারতো, এগুলো আসলে খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না, কারণ এই সরকারটার ধরন ভিন্ন। শুধু তাই না, মাঠে স্টুডেন্টদের সাথে থেকে জীবনের ঝুঁকি নেয়া একজন উপদেষ্টা, তিনি একটা বিশেষ পত্রিকায় লেখেন, তাই তার অযোগ্যতা হয়ে গেছে। এইভাবে আমরা স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি, সরিয়ে রাখি সবকিছু, কিন্তু শেখ হাসিনার সময় এইভাবে শেখ হাসিনাকে সার্ভ করা একজন মানুষ, এবং অত্যন্ত বাজে জায়গাগুলোতে সার্ভ করা, এটা হলো সবচেয়ে জরুরি। যে শেখ হাসিনা মানবতা বিরোধী যে অপরাধ, সেগুলোকে ডিফেন্ড করেছেন যে মানুষটা, সেই মানুষটাকে এখন ক্যাবিনেটে যুক্ত করা হচ্ছে। সরকারের কাছে জবাব চেয়ে লাভ নেই। আমি শেখ হাসিনার সময় ওইভাবে কথা বলতাম, আমি সরি আজকে ওইভাবে কথা বলছি। কোনো ব্যাখ্যা আসলে আমরা পাবো না, যে কেন, কিসের ভিত্তিতে, কোন যোগ্যতায়, কেন তাকে এখানে যুক্ত করা হলো, ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস। সমাজে এখন কথা উঠে গেছে, আমি খুব গুরুত্বপূর্ণ লোকজনকেও এটার বিরুদ্ধে কথা বলতে দেখছি, কিন্তু মানে সরকারের যদি লিস্ট, মানে মানুষের প্রতি লিস্ট কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকতো, তাহলে তারা ব্যাখ্যা দিতেন যে এনাকে তারা এই কারণে নিয়েছেন, এবং তারা আশা করেন তিনি এই ধরনের ভ্যালু অ্যাড করতে পারবেন সরকারের সাথে, এবং কেন তারা এই রকম প্রিভিলেজড একজন, অতি প্রিভিলেজড একজন, যিনি এক্সটেনশন পর্যন্ত পেয়েছেন, আই রিপিট, তাকে নিয়েছেন। এই সরকার জবাবটাও দেবে না, কারণ এই সরকার আমি অনেক ক্ষেত্রেই দেখি যত দিন যাচ্ছে তাদের শোনার টেন্ডেন্সি কমে যাচ্ছে। আমি মানে ডক্টর ইউনূসের দুটো ইন্টারভিউ দেখে তুলনা করতে বলবো, আপনারা পাশাপাশি দেখে নেবেন, তাহলেই বুঝবেন এই সরকারের চিন্তার জায়গা কোন দিকে গেছে। সরকারের সবচেয়ে বিনয়ী মানুষটাও যখন পাল্টাতে থাকেন, তখন আর সবার কি অবস্থা হবে আমরা বুঝতে পারি। জনাব নুরুল কবিরের সাথে ডক্টর ইউনূস যে ইন্টারভিউ দিয়েছেন সেটা দেখবেন, পাশাপাশি বিবিসি বাংলাকে যে ইন্টারভিউ দিয়েছেন ডক্টর ইউনূস, তারপর কিছুদিন পর দুটো তুলনা করে দেখবেন, তাহলেই বুঝবেন এই সরকার আসলে আমাদের কথা শুনতে চান না। তারা যেটা করছেন, যেভাবে করছেন, যা করছেন, সেটাকেই সঠিক মনে করছেন। সুতরাং সরকারের কাছে ব্যাখ্যা ট্যাখ্যা চাইছি না, অনেকেই চাইছেন, আমি আর চাইছি না, কিন্তু আমরা এই নোক্তাটা দিয়ে রাখা দরকার বলে মনে করি, দিয়েছি সে কারণেই।
দেখেন, আমি কাউকে ছোট করতে চাই না। সরকার নিজ সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারকে অবশ্যই মানি। বাংলাদেশে যে প্রক্রিয়া হোক একটি সরকার দেশে, আমাদের তো রাষ্ট্রের প্রতি একটা অনুগত্য আছে, তাই না? আমরা কখনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যাই না, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যাই না, এবং সেগুলো আমরা কখনোই প্রশ্রয় দিতে চাই না। সরকারের মধ্যে যেহেতু থাকি, সরকারকে তো মানতে হবে। সরকার কত কিছুই এদেশে আছি, সরকারের বিধিনিষেধ মান্য করেই তো চলতে হবে। এই সরকার এসে যে সার্কুলার গুলো দিয়েছে আমাদের জীবনযাত্রার প্রয়োজনে, আমরা সেগুলো মেনেছি না? অনেক কিছুই আমরা মেনেছি। একেবারেই পারিবারিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে যেগুলো মনে হয়েছে সরকারের সংশ্লিষ্ট সরকার নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশগুলো মেনে নিয়েছি। এখন বাংলাদেশের সরকার শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি লক করে দিয়েছে। আচ্ছা, শেখ হাসিনা যে লক করেছে, এই লকটাতে কি উদ্ধার হয়েছে? আচ্ছা, এই যে শেখ হাসিনা আইডি লকে শেখ হাসিনা কি কি অসুবিধায় পড়তে পারেন আপনারা জানেন? চলেন আমরা একটু, এই তালিকাটা এসছে পত্রপত্রিকায়, সেখান থেকে একটু নজর দিই। কালের কণ্ঠ বলছে যে দেশে 22 ধরনের সেবা পেতে লাগে জাতীয় পরিচয়পত্র। দেশে 22 ধরনের সেবার জন্য লাগে। এর মধ্যে রয়েছে আয়করদাতা শনাক্তকরণ নাম্বার পাওয়া, মানে টিআইএন নাম্বার পাওয়া। শেখ হাসিনা দরকার আছে এখন। আচ্ছা, শেখ হাসিনা শুধু না, আরো যারা যারা আছে, কি কি কে কে আছে এই তালিকায়? শেখ হাসিনার সাথে একেবারে তার পরিবারের যারা আছে খুবই ঘনিষ্ঠ, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। ওনার অবশ্য কথা উঠেছে, টিউলিপ ভিডিওটা খুব ছড়িয়েছে, ভাইরাল। তিনি বলছেন তিনি বাংলাদেশের নাগরিক না, কিন্তু এখন আবার তার এনআইডি বাংলাদেশে পাওয়া গেছে। আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক, তাদের লক করা হয়েছে। এবার এদের সবার এনআইডি করতে পারবে না, বুঝেন তো? তারা তো বাংলাদেশে আছে আরেক দেশে। আচ্ছা, সেখান থেকে তাদের এনআইডি করার কোনো প্রয়োজন আছে? দরকার নেই। আচ্ছা, শেখ হাসিনা আছে, দরকার নেই। শেয়ার আবেদন ও বিওপি হিসাব খোলা, শেখ হাসিনা কেন এগুলো খুলতে আসবে বাংলাদেশে? শেয়ার আবেদন বিওপি খোলা। ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে শেখ হাসিনা দরকার হয়েছে কোনোদিন কিনা জানি না। ট্রেড লাইসেন্স শেখ হাসিনা কি ইদানিং ব্যবসা করবে বাংলাদেশে? পাসপোর্ট করানো নবায়ন, সেটাও কি করবে শেখ হাসিনা? জানি না। যানবাহন রেজিস্ট্রেশন নতুন করে কিনবেন কিনা শেখ হাসিনা? চাকরির আবেদন বাংলাদেশে করবেন উনি? ওনার প্রধানমন্ত্রী তো নাই এখন, কি খেয়ে পড়ে চলতে পারবেন? এই জন্য বাংলাদেশে চাকরির আবেদন করবেন কিনা? আচ্ছা, ব্যাংক ঋণ দিবে কেউ? কোনো ব্যাংক যদি চায়ও। গ্যাস পানি বিদ্যুতের সংযোগ, কপাল দরকার, বাড়ি ঘরই নেই, সব ভেঙে দিচ্ছে। সরকারি ভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইল সংযোগ দিবে কেউ? না, নিবে শেখ হাসিনা? বা শেখ হাসিনা যদি চায়ও, কেউ যদি দেয়, তার অবস্থাটা কি হবে? সরকারি ভর্তুকি দিবে সরকার? ভর্তুকি শেখ হাসিনাকে, বয়স্ক ভাতা দিতে পারে তো, দিবে কিনা শেখ হাসিনাকে নিচ থেকেই যদি দেয়? আচ্ছা, সাহায্য সহায়তা, ই টিকেটিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, আসামি অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়া, সিকিউরিটি ওয়েব লগে ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচিতি নম্বর লাগবে। এইটা বোধহয় দরকার হইলে হইতে পারে, আমি জানি না এটা শেখ হাসিনার দরকার আছে কিনা। যাদের এনআইডি লক করা হয় তারা এইসব সুবিধা পায় না। আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি জন্ম সন্তান জাতীয় পরিচয়পত্রে প্রতারণা আশ্রয় নেয়, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কোনো কাজ করে, বাংলাদেশের যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় শত্রুকে সহযোগিতা করলে সরকার তার নাগরিকত্ব বাতিল করতে পারে। ক্ষমতায় টিকে থাকতে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরকারি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের কণ্ঠে এই রিপোর্টে সেটা মনে করে দিচ্ছে। আমি এগুলো বাদ দিলাম। তবে ভোটার হলে ভোট দিতে অসুবিধা নেই। শেখ হাসিনা কি সামনে ভোট দিতে আসবে নাকি? সামনে তো তার দল ইলেকশনই করতে দিতে চায় না, যারা এখন ক্ষমতায় আছে। যাই হোক, এই যে প্রশ্নটা উঠলো, এটা সাইকোলজিক্যাল প্রেশার। বাংলাদেশের মানুষের হতে পারে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, হতে পারে যে বুঝানো যে শেখ হাসিনাকে চাপে রাখতে চায়। এই যে সুবিধাগুলো বাতিল করে কি ফল আমি জানি না। আইনের প্রক্রিয়ায় কি এটা প্রয়োজন আছে কিনা, অথবা শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের সিরিয়াস কোনো চেষ্টায় এগুলোর প্রয়োজন আছে কিনা, যেটা সরকার বলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারকে পতন করার পরপর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা বিদেশে চলে যান। অনেকেই বলছে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে তাদের আর ফেরা হবে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে। সে সকল নেতা এত টাকা কামিয়েছে, তাদের পরিবার পরিজন নিয়ে আমৃত্যু বিদেশে থাকবে। আওয়ামী লীগ 50 বছরও আর ক্ষমতায় আসবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চারণ করতেও 10 বছর সময় লাগবে। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোরবানের পরপরই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা দেশে আসবেন, এবং মধ্যম অবস্থার অনেক নেতা দেশে কোরবানের আগে হয়তো ফিরে আসতে পারে। কারণ আওয়ামী লীগের অনেক নেতার নামে এখন মামলা নেই, হয়তো অনেকের নামে মামলা আছে। যাদের নামে মামলা আছে তারা দেশে ফিরতে একটু চিন্তা করতেছে মামলা থাকার কারণে। আর যাদের অনেকে ভয়ে পালিয়ে গিয়েছে, এখন যাদের নামে মামলা নাই, তারা চিন্তা করছে দেশে ফিরে অন্তত জনগণের জনকল্যাণমূলক কাজ করে অন্তত আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। সেই কারণে তারা খুব শীঘ্রই দেশে ফিরে আসছে, এবং অনেক শীর্ষস্থানীয় নেতা কোরবানের পরপরই দেশে ফিরে আসবে। কেন? রাজনীতিবিদদের জন্য হয়তো রাজপথ, না হয় জেল। কারণ এখন অনেক শীর্ষস্থানীয় নেতা কি জেলে নেই? অবশ্যই জেলে আছে। তারা রাজপথ না হয় জেলকে বেছে নিয়েছে।
হয়তো যখন 5 আগস্ট পরবর্তী সময় এমন খারাপ পরিস্থিতি ছিল তাদের জীবন রক্ষার্থে তারা হয়তো একটু সেভে ছিল, এর পরবর্তী সময় অ্যারেস্ট হয়ে এখন জেলে আছে। রাজনীতি এমনই, রাজনীতি করতে হলে লাইফ রিস্ক আছে, ফ্যামিলি রিস্ক আছে, কিছু সময় জীবন বাঁচাতে পালিয়ে থেকে সেভ হতে হয়। সেটাই অনেক শীর্ষস্থানীয় নেতা করেছে, কেউ দেশে থেকে সেভ হয়েছে, পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে, কেউ বিদেশে চলে গিয়েছে। কিন্তু এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশকে রক্ষা করতে হলে, আওয়ামী লীগকে রক্ষা করতে হলে দেশে যারা আছে তারা সহ এবং বিদেশে যে সকল শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম অবস্থায় যে সকল নেতারা আছে তারা দেশে ফিরে আসতে হবে। অনেক তথ্য মতে শুধু আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতা আছে ইন্ডিয়াতে 1.5 থেকে 2 লাখের মতো। 1.5 থেকে 2 লাখ তো বাংলাদেশের জেলখানার কারাগারেই তো জায়গা নাই। সারা বাংলাদেশে আছে 70 থেকে 80,000 কয়েদি সহ, হাজতি সহ। তো ওইখান থেকে যদি শুধু ইন্ডিয়া থেকে 50 লাখ শীর্ষ পর্যায়ের বিভিন্ন জেলার নেতারা আসে, সকলের কি অ্যারেস্ট করতে পারবা? সকলের নামে কি মামলা আছে? আবার এখনো তো জেলের মধ্যে 60 থেকে 70,000 লোক গ্রেপ্তার আছে, শুধু আওয়ামী লীগেরও তো 50,000 আছে। তো রাখার জায়গা কোথায়? সো ক্যালকুলেশনের রাজনীতি করলে আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। আজকে গণ অধিকার পরিষদের রাশেদের একটা বক্তব্য দেখলাম, আওয়ামী লীগ চুনোপুটি দল না, যে ধাক্কা দিলেন হারিয়ে গেল। আওয়ামী লীগ বড় শক্তি বাংলাদেশের। সকলের মুখ দিয়ে আস্তে আস্তে কথাগুলো বাহির হচ্ছে, মেনে নিতে বাধ্য। রুমিন ফারানো এরকম অনেক কথা বলছে, বিএনপির লোকেরও বলছে, উপায় নেই। কথা বুঝেন নাই? বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়। আওয়ামী লীগ কি জিনিস সেটা অনেক আগে পরিচয় হয়ে গিয়েছে। যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের সৃষ্টি, সে আওয়ামী লীগকে দুর্বল হবার কোনো অবকাশ নেই। সেটাই তারা বলতেছে, আর এটা বলতে বাধ্য হচ্ছে, কিছু করার নাই। এইরকম কোনটাস অবস্থা আওয়ামী লীগের শক্তি জানান দিয়ে যাচ্ছে। তাই একটু অপেক্ষা করেন। আওয়ামী লীগের অনেক নেতাই কোরবানের আগে দেশে ফিরছে এবং অনেক শীর্ষস্থানীয় নেতা কোরবানের পরে দেশে ফিরবে। ধন্যবাদ সকলকে। সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে একসময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন, আবার আমরা ক্ষমতা পাবো, তখন তোমরা কোথায় যাবে? আজ রবিবার এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি, রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন। এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন, দিন আমাদেরও আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন, পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান, ইনু সহ হাসিনার সহযোগীরা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হাসিনার এসব কসাইদের দম্ভের উৎস কি? যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। এর উত্তর হতে পারে হয়তো তারা সাম্প্রতিক ঝটিকা মিছিল ও ভারতের চক্রান্তে আসার আলো দেখছেন। তবে এজন্য প্রশাসনও কম দায়ী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রশাসন সুযোগ না দিলে তারা এমন উদ্ধত আচরণ করার সাহস পেত না। কারা সূত্র জানায়, কারাগারেও জামাই আদরে থাকছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান। অভিযোগ উঠেছে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়েশে রাখার ব্যবস্থা করছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। যদিও এ ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।